পৃথিবীর যে প্রান্ত থেকে আমাকে দেখছেন সবাইকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে। আমি লামিসা সানজানা আরো একটা শুক্রবারে আরো একটা মুভি রিভিউ নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আজকে যে মুভিটা নিয়ে কথা বলবো সেই মুভিটা আমার দেখা অনেক দিন পরে একটা সুন্দর মুভি, যেটা আমার কাছে বেশ ভালো লেগেছে। এক কথায় বলতে গেলে অসাধারণ লেগেছে। আজকে যে মুভিটা নিয়ে কথা বলবো সেই মুভিটার নাম হচ্ছে ফাইটার। প্রথমেই চলে যাই মুভিটার ইনফরমেটিভ সাইডে। মূলত ফাইটার মুভিটা ইন্ডিয়ান হিন্দি ল্যাঙ্গুয়েজের অ্যাকশন মুভি। মুভিটার ডিরেক্টর হচ্ছেন সিদ্ধার্থ আনন্দ, লিখেছেন সিদ্ধার্থ আনন্দ এবং রমন চিপ, প্রডিউস করেছেন মমতা আনন্দ, অজিত আন্ধারে, অঙ্কু পান্ডে, রমন চিপ, কেভিন ভেস। ডায়লগ লিখেছেন হোসেন দালাল, আব্বাস দালাল, বিশ্বপত সরকার। এই মুভিটার প্রথম তিনটা চরিত্রেই রয়েছেন ঋত্বিক রোশন, দীপিকা পাদুকোন এবং অনিল কাপুর। ফাইটার মুভিটা 25শে জানুয়ারি 2024 সালে রিলিজ হয়েছে। এবার চলে যাচ্ছি মুভিটার সম্পর্কে আমার কি ধারণা, আমার কি ফিলিংস সেই সম্পর্কে একটু ডিটেইলসে আলোচনা করতে। প্রথমেই চলে যাই মুভিটার স্টোরি নিয়ে। মুভিটার স্টোরির কথা যদি বলি, ফাইটার মুভিটার স্টোরি খুব বেশি ইউনিক কোনো স্টোরি না। আর 10টা এরকম মুভির মতোই, যেখানে টেররিস্ট অ্যাটাক নিয়েই হচ্ছে মূলত মুভিটাকে সাজানো, এবং অবশ্যই যেখানে টেররিস্টের ব্যাপারটা আসে সেখানে পাকিস্তান এবং ইন্ডিয়ার ব্যাপারটা চলেই আসে। তো সেটা যাই হোক, স্টোরি প্লটটার বিষয় যদি বলি, স্টোরি প্লট খুব একটা কি বলবো ইউনিক কোনো কিছু না। তবে হ্যাঁ, একটা জিনিস সেখানে হচ্ছে বেসিক প্লটটা সেম, যেটা অন্য 5-10টা মুভির মধ্যে থাকে, কিন্তু এটার যে পারিপার্শ্বিকতা, এটার যে যেভাবে সাজানো হয়েছে, প্রতিটা ক্যারেক্টারের এক একটা স্টোরি, ওগুলোকে নিয়ে যেভাবে এক গুচ্ছ করে একটা স্টোরি মেক করা হয়েছে, এই জিনিসটা খুব ভালো লেগেছে। যেমন ঋত্বিকের যে ক্যারেক্টার আছে প্যাটি, সেই প্যাটির ক্যারেক্টারের একটা স্টোরি আছে, একটা ব্যাকগ্রাউন্ড আছে। অন্যদিকে যদি অনিল কাপুরের কথা বলি, রকি, তারও একটা স্টোরি আছে, পাস্ট আছে। আবার দীপিকা পাদুকোনের কথা যদি বলি, তার ক্যারেক্টারটা হচ্ছে মিনির ক্যারেক্টারের অনেকগুলো পাস্ট আছে, একটা স্টোরি প্লট আছে। এখানে মেইন দুইটা ক্যারেক্টারের যে স্টোরি ব্যাকগ্রাউন্ড স্টোরিগুলো আছে, সেই স্টোরিগুলো খুব স্ট্রং স্টোরি এবং সমাজের সাথে, বর্তমান সমাজের সাথে সামঞ্জস্য রেখে সেই স্টোরিগুলো দেয়া হয়েছে। তো এই ছিল মূলত স্টোরির কথা। এখানে প্রতিটা চরিত্রের হচ্ছে এক একটা স্টোরি আছে, এক একটা পাস্ট আছে, বা একজন আরেকজনের সাথে কিভাবে কানেক্টেড, কিভাবে তাদের বন্ডিং, সেই সবকিছু একটা ফার্স্ট হাফের মধ্যে, মুভির ফার্স্ট হাফের মধ্যে ওটা চলে আসে। আমি এখন একদম শুরু থেকে বলতে শুরু করি। পুরো মুভির শুরুটাই হয় হচ্ছে ভিলেনকে দিয়ে, যে ভিলেন কারা কারা আছে আমাদের মেইন ক্যারেক্টার, মেইন স্টোরির মধ্যে। একটা অ্যাকশন হিরো তখনই সে সুপার হিরো হয় যখন তার অপোজিটে যে ভিলেন আছে সে স্ট্রং হবে, সে সুপার ভিলেন হবে, তাহলেই একজন অ্যাকশন হিরো একটা সুপার হিরো হতে পারে। তো এই মুভিটার সব থেকে আই ক্যাচি বা ইন্টারেস্টিং পার্টই হচ্ছে এখানের যে ভিলেন, মেইন যে ভিলেন, সে আসলে একটা সুপার ভিলেন বলতে পারি। কারণ পুরো মুভিটাতে এরকমই দেখানো হয়েছে যে সে, মানে বলে না যে দাবার মধ্যে এক ধাপ এগিয়ে, সে হচ্ছে ওইরকম একটা পয়েন্ট অফ ভিউ দেখানো হয়েছে মুভির মধ্যে, যে সে ওইরকম টপ নচ লেভেলের ভিলেন। তো ওর কারণেই হচ্ছে মূলত এখানে যে আমাদের বাকি হিরো আছে, ঋত্বিক রোশন বলি কিংবা দীপিকা পাদুকোন বলি বা অনিল কাপুর বলি, এখানে করণ গ্রোভার আছে, তাদের যে ক্যারেক্টারটা ওইটা আরো বেশি গ্লোরিফাই হয়, কারণ ভিলেনের ক্যারেক্টারটাই ওইরকম স্ট্রং এবং যেভাবে সেটাকে পোর্ট্রে করা হয়েছে সেই ব্যাপারটাও কিন্তু বেশ দারুণ। যেভাবে ভিলেনের এন্ট্রিটা হয়েছে, নর্মালি ভিলেনের এন্ট্রি হ্যাঁ বেশ কিছু মুভিতে অনেক গ্র্যান্ড করে দেখায়, এই মুভিটাতে অনেক বেশি ইন্টারেস্টিংলি দেখানো হয়েছে, যেটা আমার কাছে বেশ ভালো লেগেছে। একদম প্রথম 20 মিনিটের মধ্যে আমরা জেনে গিয়েছি যে ভিলেনটা আসলে কোন ক্যাটাগরির। দেন হচ্ছে ভিলেনের পরেই আসে হচ্ছে আমাদের যে মেইন ক্যারেক্টারগুলো বা যে যাদেরকে কেন্দ্র করে মূলত যে স্টোরিটা সাজানো, তাদের যে সাইড লিডগুলো আছে, সাইড লিডগুলোর মধ্যে করণ গ্রোভার আছে, আরো বেশ কয়েকটা চরিত্র রয়েছে, তাদেরকে ইন্ট্রোডিউস করা হয়। এবং তারপরেই আসে হচ্ছে হেলিকপ্টার থেকে আমাদের ফিমেল লিড দীপিকা পাদুকোন।
বেশ চমৎকার লেগেছে এই যে যখন ফিমেল লিডটাকে ইন্ট্রোডাকশন দেয়া হয়েছে এবং তার মাঝখানে এই যে আমি যতটুকু এখন বললাম এটা কম না হলেও 15 থেকে 20 মিনিট শুরুর 15 থেকে 20 মিনিটের সময়ের কথা বলছি এবং এটার মাঝখানেও বেশ কিছু হালকা স্লাইট পাঞ্চলাইন দেয়া ছিল। तू शादीशुदा है ब्रो? 1 मिनट बाद याद दिलाता ना ब्रो। এবং এই যে পাঞ্চলাইন গুলো মাঝে মাঝে যে আসছে হালকা হালকা, এগুলো কিন্তু দেখতে বেশ ভালো মনে হচ্ছে। মানে একটা থাকে না যে অনেক কনভারসেশন বা অনেক মানে সমান্তরালে যাওয়া একটা গ্রাফটাকে একটু হালকা স্লাইটলি আপস এন্ড ডাউনস দেওয়া হয়েছে স্টোরি বিল্ডিং এর দিক থেকে। এই জিনিসটা বেশ ভালো লেগেছে। এবং তারপরেই আসা হচ্ছে আমাদের মেইন যে সুপার হিরো বা মুভির যে লিড অ্যাক্টর ঋত্বিক রোশন। অবশ্যই ঋত্বিকের যারা ফ্যানরা আছে তারা তো অবশ্যই থিয়েটারে সিটি মেরেছে, কারণ অনেক সময় পরে আমরা ঋত্বিককে আবার সেই হিরোর রূপে দেখতে পাচ্ছি। তো তার যে ইন্ট্রোটা বা তার যে স্ক্রিনে আসাটা সেটা কিন্তু বেশ চমৎকার লেগেছে। एक्चुअली मुझे तभी समझ जाना चाहिए था जब उसके आने का पता चला। किसके आने का? उसके। सॉरी, उसके। Control, this is Patty requesting permission for a low inverted run. এবং তারপরে যদি আসি, এবার আসি একটু স্টোরির দিকে। একদিকে একজন ফাইটার প্লেন পাইলট আর অন্যদিকে হচ্ছে একজন চপার পাইলট। এই যে দুই ক্যাটাগরির পাইলট আসছে এবং একসাথে টিম আপ করবে। নর্মালি কি হয় সাধারণ জীবনযাপনে, নর্মালি একটা টিম যখন আপনি বেস্ট কিছু মানুষকে নিয়ে একটা টিম আপ করতে যাবেন তখন কিন্তু এখানে অনেক আপস এন্ড ডাউনস দেখতে হয়। যেমন সে কেউ হয়তো নিজেকে একটু বেশি বেস্ট মনে করে, কেউ আরেকজনকে ছোট করে দেখে। এই যে একটা মিসকমিউনিকেশন বা প্রত্যেকে নিজেদের ফিল্ডে বেস্ট, যেটার কারণে হয়তো তাদের ম্যাচ আপ করতে সমস্যা হয় বা একটু ডিফারেন্টলি কথা বলা বা টোন নিয়ে একটু প্রবলেম। এই যে একটা ছোটখাটো প্রবলেমস গুলো হয় একটা টিম তৈরি করতে, এই জিনিসটাকে প্রথম 30 মিনিটসের মধ্যে খুব সুন্দরভাবে দেখানো হয়েছে। और कितनी देर के लिए एयरबोर्न रह सकता है सुखोई? 3.5 घंटे। 10 घंटे with air to air refueling, sir. Aggressively सोचो guys. দীপিকা পাদুকোন এবং ঋত্বিকের যে ক্যারেক্টার দুইটা প্যাটি এবং মিনি, তাদের মধ্যকার কনভারসেশন গুলোর মাঝে একটু কনফ্লিক্ট দেখা গিয়েছে, যেটা দেখতে বেশ ভালো লেগেছে। खाना खाएं? आप भी आएंगे सर, या सुना है आपको जोमैटो बहुत पसंद है? একদিক থেকে ওখানে ফান জোনও চলে আসছে, অন্যদিক থেকে আবার এই যে কম্পিটিটিভ ভাইব, যে আমরা দুই জায়গাকার বেস্ট ফাইটার বা দুইজন বেস্ট পাইলট, আমাদের দুইজনকে কিভাবে এক করে নিয়ে আসবে, এই যে এই দুইটা একটা কনফ্লিক্ট চলে আসে, এই জিনিসটা দেখতে খুব ভালো লেগেছে। এরপরে আসি যে নর্মালি একটা মুভি শুরু হয় এবং নর্মালি মূলত মুভিটার নাম ডিসপ্লে হয় বা স্ক্রিনে চলে আসে, কিন্তু এই মুভিটার ইন্টারেস্টিং পার্ট আমার কাছে এই মুভিটার নাম মনে হয়েছে। যে যেভাবে মুভিটার নামটাকে স্ক্রিনে নিয়ে আসা হয়েছে, যে ট্রানজিশনটা নিয়ে আসা হয়েছে, যে দীপিকা পাদুকোন এবং আরেকটা ক্যারেক্টারের মধ্যে কনভারসেশন হচ্ছে এবং সে কনভারসেশনের থ্রু ওই মুভির নামটা রিভিল হয়, এই জিনিসটা খুবই চমৎকার লেগেছে আমার কাছে, যেটা দেখতে খুবই ভালো লেগেছে। এই পুরো মুভির মধ্যে একটা জিনিস খুব বেশি কমন, সেটা হচ্ছে একটা শায়রি বলা হয়, সেটা হচ্ছে প্যাটি, যেটা হচ্ছে ঋতিক রোশনের ক্যারেক্টার, সে একটা শায়রি বলে, সেই শায়রিটাকে ধরে কিন্তু শেষ পর্যন্ত একটা পাথ তৈরি করা হয়েছে। अर्ज है कमीने, दुनिया में मिल जाएंगे आशिक कई, पर वतन से हसी सनम नहीं होता। हीरो में सिमट कर सोने से लिपट कर मरते कई, पर तिरंगे से खूबसूरत कफन नहीं होता। ওটা আমার কাছে অনেক বেশি চমৎকার লেগেছে। এরপরে আসি, এখানে
পুরো মুভিটার মধ্যে বিশেষ করে যে প্রথম 2টা বা 3টা ক্যারেক্টার অর্থাৎ প্যাটির ক্যারেক্টার কিংবা মিনির ক্যারেক্টারের যে পাস্ট স্টোরিটাকে দর্শকদের কাছে উপস্থাপন করা হয়েছে, এই জায়গাটা খুবই সুন্দরভাবে সাজানো হয়েছে। যেভাবে এই স্টোরি টেলিংটা করা হয়েছে এটাও আমার কাছে বেশ চমৎকার মনে হয়েছে, যে কিভাবে একজন আরেকজনের সম্পর্কে জানতে চায় এবং সেই জানার মাধ্যমে আমরা অনেক সময় অনেক কিছু হয়তো সামান্য একটুখানি বললেই সামনের মানুষটা বুঝে যায়। তো এই যে একটা বোঝার যে মানুষের মধ্যে একটা স্বভাব, যে একটা নর্মাল বিহেভিয়ার হিউম্যান বিং এর, তো এই জিনিসটাকে খুব সুন্দরভাবে দেখানো হয়েছে। এবং পুরো মুভিটার মধ্যে আমার সব থেকে বেস্ট একটা পার্ট লেগেছে, সেটা হচ্ছে দীপিকা পাদুকোন অর্থাৎ মিনির যে ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টারের যে পাস্ট স্টোরিটা, এটা আমাদের বর্তমান সামাজিক ব্যবস্থার সাথে, সামাজিক অবস্থার সাথে খুবই রিলেভেন্ট। तेरी माँ तुझे कभी बताएगी नहीं कि मुझे हमेशा बेटा चाहिए था। मेरे पिताजी कहते थे कि बेटा संपत्ति होता है और बेटियां जिम्मेदारी, इसलिए मैं तुझे निभाता चला गया। तू आसमान में उड़ना चाहती थी और मैं तुझे जमीन में कैद करता रहा, लेकिन तू उड़ी और इतना उड़ी कि आज मुझे तुझे देखने के लिए अपना सर उठाना पड़ता है। এখনো আমরা এত উন্নত বিশ্বে বসবাস করি, তারপরেও দেখা যায় অনেক ফ্যামিলিতে এরকম অনেক স্টেটমেন্ট ইউজ করা হয় যে মেয়েরা এই কাজটা করতে পারবে না। যেমন মিনির যে ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টারের বাবা মিনিকে হয়তো কোথাও কোনো এক সময় এটা বলেছে যে এয়ারফোর্স জয়েন করা মেয়েদের কাজ না। তো এই যে একটা কনসেপ্ট, এটাকে কনসেপ্ট বলে ভুল হবে, এটা একটা মিসকনসেপ্ট। কেননা একটা যে স্টেরিওটাইপ কথা আছে যে মেয়েরা এই কাজ করতে পারবে না, মেয়েরা ওই কাজ করতে পারবে না, মেয়েদের অতটা ব্রেন নাই, বা মেয়েরা ম্যাথমেটিক্সে অনেক দুর্বল হয়, কিংবা মেয়েরা ফিজিক্যালি অতটা স্ট্রং না, এই যে মিসকনসেপশন গুলো আছে, এই জিনিসটা আসলে অ্যাকচুয়ালি এটাকে সত্য বলা যায় না। কেননা আপনি এটা চিন্তা করেন, যদি এই মুভির পার্সপেক্টিভে বলি যে এয়ারফোর্স জয়েন করতে দেয়া হবে না বা এটা মেয়েদের কাজ না, সেদিক থেকে যে একটা মেয়ে যেখানে একটা শিশুকে, একটা ভ্রূণকে দীর্ঘ 9 মাস নিজের গর্ভে জায়গা দিতে পারে, একটা আপনি এটা চিন্তা করেন না যে আপনার গ্যাস্ট্রিকের প্রবলেম হলে কতটা পেইন হয়, অনেক সময় অসহনীয় হয়ে যায়। তো সেইখানে একটা মেয়ে তার বডির ভেতর থেকে আরেকটা জীবিত বডিকে পৃথিবীতে নিয়ে আসছে, সে ডেলিভার করছে, সেই পেইনটা কি পরিমাণে হতে পারে। মেয়েরা যেখানে এই পেইনটাকে ফেস করতে পারে, এই পেইনটাকে সহ্য করতে পারে, এতখানি ধৈর্য সে রাখতে পারে, তাহলে সে যে কতখানি স্ট্রেংথ রাখে নিজের মধ্যে, সেটা হয়তো আমরা নিজেরাও জানি না, আমরা মেয়েরাও জানি না যে আমরা কতখানি শক্তিশালী, আমরা ফিজিক্যালি কতখানি শক্তিশালী, সেটা আমরা হয়তো নিজেরা বুঝতে পারি না, কারণ আমাদেরকে ওইভাবে ওই এনভায়রনমেন্টটা দেয়াই হয়নি। যদি দেয়া হতো তাহলে আমরা হয়তো দেখানোর একটা সুযোগ পেতাম যে আমরাও সেই সব কাজ করতে পারি যে সব কাজ ছেলেরাও করতে পারে, সেটা ম্যাথমেটিক্সে পিএইচডি হোক, ফিজিক্সে পিএইচডি হোক, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং হোক, এয়ারফোর্সে হোক, মিলিটারিতে হোক, আর্মিতে হোক, যে কোনো জায়গার যে কোনো কিছুতে হোক। এখন অনেকটা আপগ্রেড হওয়ার পরেও কিন্তু এই কোশ্চেনগুলা, এই স্টেটমেন্টগুলা এখনো রয়ে গিয়েছে, যেটাকে হচ্ছে এই মুভিতে নিয়ে আসা হয়েছে, যেটা আমার কাছে ওয়ান্ডারফুল লেগেছে। কেননা আমি এই শিক্ষিত সমাজে বসবাস করেও, শিক্ষিত মানুষদের ভিড়ে থেকেও অনেককে এই ধরনের স্টেরিওটাইপ মার্কা কথাবার্তা বলতে শুনি, এই স্টেটমেন্টগুলো দিতে শুনি যে এই কাজটা মেয়েদের না, ওই কাজটা ছেলেদের। এই যে একটা ডিভাইডেশন, হ্যাঁ ছেলে মেয়ে আলাদা, নিশ্চয়ই আলাদা, এটাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু কর্মক্ষেত্রে ছেলেরা যা করতে সক্ষম মেয়েরাও তাই করতে সক্ষম, সেটা মেন্টালি হোক, সেটা ফিজিক্যালি হোক, সেটা যে কোনো ভাবেই হোক। এমন না যে শত্রুর সামনে দাঁড়ালে মেয়েরা ঘাবড়ে যাবে,
সেইভাবে তাদেরকে যদি ট্রেন করা হয়ে থাকে তাহলে অবশ্যই তারাও সেই সব কিছু করতে পারবে যেটা একটা হয়তো ছেলে কমান্ডার করতে পারবে। তো এই যে পুরো কনসেপ্টটাকে এখানে নিয়ে আসা হয়েছে, এই ব্যাপারটা আমার কাছে দারুণ মনে হয়েছে। ফাইটার মুভিটার হাফ যখন শেষ হয় বা হাফ যখন চলছিল, তখন এই পুরো হাফ মুভিটার মধ্যে এত কিছু চলে আসছে, এত স্টোরি টেলিং হয়ে গিয়েছে, এত একটা ফাইট হয়ে গিয়েছে অলরেডি। তো ওইটুকু দেখার পরে আমার কাছে মনে হয়েছে এরপরে হয়তো আর কিছু নাই, এরপর আর কি হতে পারে, এখানে তো সবকিছুই দেখানো হয়ে গিয়েছে। 2 ঘন্টা বা 2 ঘন্টার বেশি যে মুভিগুলো, সেই মুভিতে ম্যাক্সিমাম কেস এরকম দেখায় প্রথম হাফ একটু স্টোরি বিল্ডিং এর উপরেই বেশি ফোকাস করা হয় এবং পরের হাফে হচ্ছে মেইন যে জিনিসগুলো ইন্টারভেল বা ক্লাইম্যাক্স এগুলি দেওয়া হয়। বাট এখানে আমি ফার্স্ট হাফে অনেক কিছু দেখেছি, তো এত কিছু দেখার পরে মনে হচ্ছে যে এরপরে হয়তো বেশ একটা ভালো জমবে না মুভিটা। কিন্তু যেভাবে টুইস্ট গুলো আনা হয়েছে, যেভাবে টার্নস গুলো নিয়ে আসা হয়েছে, আমার কাছে বেশ দারুণ মনে হয়েছে। এমনকি একটা ক্যারেক্টারই পুরো আনরিভিলড ছিল পুরো মুভিতে, একদম শেষ মোমেন্টে গিয়ে আমরা জানতে পারি ওই ক্যারেক্টারটা সম্পর্কে এবং সেই পুরো গেম প্লেটাকেই চেঞ্জ করে দেয়া হয়েছে ওই একটা ক্যারেক্টারের মাধ্যমে। তো এই জিনিসটা খুবই চমৎকার লেগেছে। এখন একটু ফাইটিং নিয়ে কথা বলি, এখন ফাইটার মুভির ফাইটগুলো নিয়ে একটু কথা বলি, একটু অ্যাকশন নিয়ে কথা বলি। প্রথম যে কি বলবো ঝটকা বা প্রথম যে মানে ওয়াও মোমেন্ট আমার ছিল অ্যাকশনের দিক থেকে, সেটা হচ্ছে White Panther, target heading towards you. এই সিনটা আসলে আমি এক্সপেক্ট করিনি এবং আমি অ্যাকশন মুভি অনেক দেখি, কিন্তু ওই অ্যাকশন মুভি যতগুলো আমি দেখেছি এই টাইপের অ্যাকশন খুব কম দেখেছি। মানে অ্যাকশন বলতে এটা তো অ্যাকশন, প্রপার অ্যাকশন না, মানে একটা রিভিল যে ছিল, আনএক্সপেক্টেড রিভিল। তো ওই বিষয়টা আমার কাছে বেশ ওয়াও, ফার্স্ট ওয়াও মোমেন্ট ছিল। এরপরে যদি বলি প্লেনের যে ফাইটগুলো ছিল, সেই ফাইটগুলো আমার কাছে বেশ চমৎকার লেগেছে। যেভাবে প্লেনের যে সেগুলোকে কি বলে আমি আসলে জানি না, যে মুভমেন্ট গুলো ছিল, প্যাটির যে ক্যারেক্টারটা, ঋত্বিক রোশনের যে ক্যারেক্টারটা যে মুভমেন্ট গুলো করছিল প্লেন দিয়ে, প্লেন কখনো সোজা উঠছে কখনো উল্টা উঠছে, আর বিশেষ করে যখন রেড নোজ মেবি এই সিনটা আমার কাছে চমৎকার মনে হয়েছে। এরপরে আসি একটু ডায়লগের দিকে। অনেক মুভিতেই দেখা যায়, বিশেষ করে অ্যাকশন মুভিতে অ্যাকশনের উপর এত জোর দেওয়া হয়, স্টোরি কিংবা প্লট, থ্রিল, মিস্ট্রির মধ্যে এত জোর দেওয়া হয় যে ডায়লগে খুব বেশি কাজ করা হয় না। কিন্তু এই মুভিটার ক্ষেত্রে একটু ভিন্ন, এই মুভিটাতে ডায়লগের উপরেও বেশ কাজ করা হয়েছে, যেটার কারণে আমি বেশি পার্টিকুলারলি ডায়লগ যারা লিখছেন তাদের নামগুলো উল্লেখ করেছে একদম শুরুর দিকে, কেননা ডায়লগগুলো খুব চমৎকার এবং খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। এরপরে আসি লাস্টের ফাইটটা। হোয়াট আ ফাইট! আমার কাছে খুবই চমৎকার লেগেছে। একদিকে আকাশে ফাইট হচ্ছে, আরেকদিকে গ্রাউন্ডে ফাইট হচ্ছে। অ্যামেজিং ওয়ার্ক, আমার কাছে খুবই চমৎকার লেগেছে। বিশেষ করে প্লেন ফাইটটা আমার কাছে অনেকই বেশি ভালো লেগেছে। এই যে গ্রাউন্ডের ফাইটের মধ্যে এখন এই বিষয়টা আমি আনতে চাচ্ছি, সেটা হচ্ছে আমরা শুরুর থেকেই পুরো মুভিতে দেখে আসছি যে ভিলেনটা কতটা পাওয়ারফুল। মোস্টলি অ্যাকশন মুভিগুলোতে এরকম দেখানো হয় যে ভিলেন যতই পাওয়ারফুল হোক না কেন, যখন একটা হিরোর সাথে সে ফাইট করে হিরো জিতবে, এটা আমরা সবাই জানি, কিন্তু ফাইটটাকে ইকুয়ালি ডিভাইডেড দেখায় না। ম্যাক্সিমাম ক্ষেত্রে এই জিনিসটা দেখা যায়, কিন্তু এই মুভিটাতে শুরুর যখন ঋত্বিক রোশন এবং যে ভিলেন তার সাথে ফাইটটা শুরু হয়, আমি মনে করেছিলাম হয়তো এরকম ওয়ান সাইডেড ফাইট হবে, বাট পরবর্তীতে একদম ফাইট শেষ পর্যন্ত যেটা দেখতে পাই যে না, আসলে ইকুয়ালি ডিভাইড করা ছিল ফাইটটা, যেটা দেখতে মজা লেগেছে। শুরুতেই আমি বলেছি যে একটা হিরো সুপার হিরো তখনই হয় যখন একটা ভিলেন সুপার ভিলেন হতে পারে, তো যেমন সুপার ভিলেন সেরকমই সুপার হিরো হয়েছে। আর আরেকটা বিষয়, পুরো মুভিটার মধ্যে যে টিম ওয়ার্কটা দেখিয়েছে,
আমি এটাও মনে করেছিলাম যেহেতু এটা একটা হিরোকে কেন্দ্র করে একটা মুভি, যেখানে ঋতিক রোশনকে কেন্দ্র করে একটা মুভি তৈরি করা হয়েছে, অ্যাকশনকে কেন্দ্র করে একটা মুভি তৈরি করা হয়েছে, এখানে হয়তো সাইড ক্যারেক্টারগুলোর কন্ট্রিবিউশন কম দেখানো হবে অ্যাকশনের দিক থেকে, অন্য দিক থেকে না, ডায়লগ বলি বা ভিউ বলি ওগুলার থেকে না, অ্যাকশনের দিকে হয়তো একটু কম ইনপুট দেখানো হবে, বাট এরকমটা হয়নি। অনেক সুন্দর একটা টিম ওয়ার্ক দেখানো হয়েছে লাস্টের যে অ্যাকশন পিরিয়ডটা ছিল পুরোটার মধ্যে, যেটা আমার কাছে চমৎকার লেগেছে। ওভারঅল যদি মুভিটার কথা বলি, আমার কাছে খুবই ভালো লেগেছে। বেসিক স্টোরি প্লট নিয়েও যে একটা ফুল প্যাকেজ একটা মুভি তৈরি করা সম্ভব, এই মুভিটা সেটার উদাহরণ। কারণ অ্যাকশন থাকলে, বেশিরভাগ ক্ষেত্রে অ্যাকশন থাকলে রোম্যান্স থাকে না, রোম্যান্স থাকলে কমেডি থাকে না, এরকম অনেক বিচ্ছিন্ন ভাবে থাকে। কিন্তু এখানে স্টোরিটা খুবই বেসিক, কিন্তু স্টোরি টুকরো গল্পগুলোকে নিয়ে একটা পুরো উপন্যাস তৈরি করা হয়েছে, এবং সেই উপন্যাসের মধ্যে প্রতিটা ইমোশন আছে, সেখানে রোম্যান্স আছে, কমেডি আছে, অ্যাকশন আছে, সবকিছু মিলিয়ে চমৎকার একটা মুভি আমার কাছে লেগেছে। যদি আমাকে রেটিং করতে বলা হয় তাহলে আমি 10-এর মধ্যে 9 অবশ্যই দিব, কারণ আমার কাছে ব্যক্তিগতভাবে অনেক ভালো লেগেছে। আর আপনিও দেখতে পারেন খুব রিয়েলিস্টিক ভাবে মুভিটা তৈরি করা হয়েছে, একদম হালকা বেসিক স্টোরির উপরেও যে এত সুন্দর একটা মুভি তৈরি করা যেতে পারে, এটার একটা সুন্দর উদাহরণ ফাইটার মুভিটা। আমার কাছে তো অনেক মজা লেগেছে, কেননা আমি নিজেই অ্যাকশন মুভি খুব পছন্দ করি, বিশেষ করে সেটা যদি আর্মি রিলেটেড হয় বা এয়ারফোর্স রিলেটেড হয়, আমি অনেক বেশি এনজয় করি, আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। তো আপনাদের কাছে কেমন লেগেছে ফাইটার মুভিটা আমাকে জানাবেন, এবং এই রিভিউটাও কেমন লেগেছে সেটাও জানাতে পারেন আমার ইউটিউবের কমেন্ট বক্সে। আরো একটা শুক্রবারে চলে আসবো আর একটা নতুন মুভি রিভিউ নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মুভি দেখতে থাকবেন। ধন্যবাদ।